দেখুন এই বাড়িটি একজন দুইবারের রাষ্ট্রপতির পৈতৃক ভিটা কতটা অনাড়ম্বর হতে পারে। নেই কোনো রাজকীয় তোরণ, নেই কোনো নামফলক, নেই কোনো পাকা ভবন। এলাকাবাসীর কাছে তিনি আজও সেই নীতিবান মানুষ হিসেবে পরিচিত। সুপ্রিয় সুধী, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের একজন মহিরুহের জন্মস্থানে। আমরা কথা বলছি সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের পৈতৃক ভিটা থেকে, যিনি সততার এক অনন্য উদাহরণ তৈরি করেছিলেন বাংলাদেশে, যিনি ক্ষমতার লোভকে সংবরণ করে এমন এক উচ্চতায় উঠেছিলেন যে উচ্চতায় এখন পর্যন্ত কেউ উঠতে পারেনি। আমরা আজকে দেখাবো বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের পৈতৃক ভিটা। পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যিনি বঙ্গভবনে থেকেও নিজের পকেটের টাকায় বাজার করতেন, সেই কিংবদন্তির শুরুটা কিন্তু হয়েছিল এই অজপাড়া গা থেকেই। নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার পেমুই গ্রাম। 1930 সালে এখানেই জন্ম তার। শাহাবুদ্দিন আহমেদের কর্মজীবনের সূচনা হয়েছিল ম্যাজিস্ট্রেট হিসেবে। এরপর তিনি গোপালগঞ্জ ও নাটোরের মহকুমা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সহকারী জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পান। এরপর 1960 সালে তিনি প্রশাসন হতে বিচার বিভাগে বদলি হন। তিনি ঢাকা ও বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে এবং কুমিল্লা ও চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। 1972 সালে তিনি হাইকোর্টের বিচারপতি হন। এরপর 1980 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অনেক ঐতিহাসিক মামলার রায় দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। তার সততা ও নিরপেক্ষতায় তাকে 1989 সালে বাংলাদেশের প্রধান বিচারপতির পদে আসীন করে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের বাড়িটা চিনো? চিনো না? এটা কি গ্রাম? ভাল লাগে। পেমুই কোনটা? প্রেমই সামনে আর নাম শোনো নাই ওনার? না বলতে পারি না। দেখছেন? মনে আছে? কি মনে আছে? কি মানে দেখছি আপনার আসিত তো আপনার সাউদি সাহেব তো থাকতো না এনে। বাড়িতে আসতো? না বাড়িতে আসছে একবার আসছে এই যে গেছিল চোর থাকতো ওতে আর আইসে টাইসে না বাজে মরলে বাজে মরাল আসতে বুঝেছি। না আমি দেখি নাই, আমার বয়স প্রায় 43। এই 43 বছরে উনি কখনো আসে নাই বাড়িতে? আমি বুঝার পরেও আসে না। তো ছোটোবেলা তো তার বুঝতে পারি নাই, তখন আসছিল একসময়, তখন ক্যাম্পটা উদ্বোধন হয়েছিল। হ্যাঁ, আমি সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের ছোটো ভাইয়ের ছোটো সন্তান। আপনার বাবা মা মারা গেছে? হ্যাঁ জি, আমার বাবা মারা গেছে। ওনারা বলতে কেউই বেঁচে নেই। আমার 3 চাচা ছিল, হ্যাঁ 3 চাচা 5 ফুফু, সবাই মারা গেছে। উনি কি বাড়িতে আসতেন? হ্যাঁ, উনি বাড়িতে লাস্ট আসছিলেন 87-তে উনি আসছিলেন। এরপরে আর এই কর্মের ব্যস্ততার কারণে উনি আর আসতে পারেননি। ওনার সাথে আমাদের যোগাযোগ ঠিকই অব্যাহত রয়েছে। এই দুইটা ঘরই ওনার হাতে তৈরি বোধ হয় না? আপনার চাচারা তো 3 ভাই, এই জন্য 3টা পোর্শন না? এই পোর্শনটা ওনার? এটা ওনার না? আচ্ছা। এটা কি বৈঠক ঘর? এই 2টা বৈঠক ঘর উনি তৈরি করছেন না? আপনারা দেখছেন এই পাশাপাশি 2টো বৈঠক ঘর, এই বৈঠক ঘর ওনার টাকায় তৈরি। 1990 সালের উত্তাল সময়ে দেশ যখন চরম অনিশ্চয়তায়, তখন 3 জুট থেকেই এই নির্লোভ মানুষটিকে অস্থায়ী রাষ্ট্রপতি হওয়ার জন্য অনুরোধ করা হয়। তিনি প্রথমে না করলেও একটি শর্ত জুড়ে দেন, অর্থাৎ তখন তিনি প্রধান বিচারপতি ছিলেন। উনি বলেন যে ওনার রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পরে তিনি আবার বিচার কার্যে ফিরে যেতে চান। এটা একটা বিরল ঘটনা। 90-এর সেই গণ আন্দোলনের পরে তিনি দেশটাকে স্থিতিশীল করেন। সংবিধান সংশোধন করে তাকে সেই সুযোগ দেয়া হয়েছিল। তিনি প্রমাণ করেছিলেন ক্ষমতা তার কাছে বড় নয়, দায়িত্বই বড়। 1991 সালে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে তিনি আবার প্রধান বিচারপতির পদে ফিরে যান। পরবর্তীতে 1996 সালে তিনি দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হন। না, এটা 100% সঠিক যে উনি কারো রিকোয়েস্ট করেনি। কেন্দ্র আর উন্নয়ন এই আলাদাভাবে এভাবে চিন্তা করতেন না, এটা আলাদাভাবে উনি চিন্তা করেন নাই। তবে উনি যেটুকু অনেকটুকুই করছেন,
মনে করেন যে এই রোডঘাট, এই হইল আপনাদের এই যে বিদ্যুৎ, এটা ওনার সৌজন্যে। এখানে একটা পুলিশ ফাঁড়ি আছে, হ্যাঁ, এটা উনি দিছিলেন। উনি তখন বিচারপতি ছিলেন, এই আপিল বিভাগের বিচারপতি ছিলেন। এখানে একটা রেড কিচেন আছে, হাসপাতাল, এটা ওনার অবদান। এই দুইটা ঘর হইল ওনার নিজস্ব পয়সা তৈরি করা। এই ঘরটা ওনার নিজের পয়সা না? এইটাও নিজের পয়সা, এইটাও নিজের পয়সা। ওনার হাতের লেখা তো ভালো না, খুবই খারাপ। যে দেখলে বলবেন যে আমার কিটি 1-2 এর। সুপ্রিয় সুধী, এই ঘরটি সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নিজ হাতে তৈরি। উনি ওনার টাকায় এই ঘরটি নির্মাণ করা হয়েছে। এই সম্মানিত সুধী, আপনারা এখন দেখছেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নিজ হাতে লেখা অনেক পারিবারিক দলিলাদি চিঠি। যিনি ঢাকায় বসে চিঠি লিখতেন ওনার আত্মীয় স্বজনদেরকে, বিশেষ করে ওনার ভাইয়ের ছেলেদের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক ছিল। তাদের পড়াশোনা যেন ভালো চলে, তারা যেন গ্রামে সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারে, এই জন্য উনি তাদেরকে গাইড করতেন। সবসময় চিঠি লিখতেন, প্রতি সপ্তাহে চিঠি লিখতেন। বেশিরভাগ চিঠি নষ্ট হয়ে গিয়েছে। এখানেও অনেক চিঠি আছে আমরা দেখতে পাচ্ছি। তার ভ্রাতুষ্পুত্র আমাদেরকে সেই চিঠিগুলো দেখাচ্ছেন। তিনি বলছিলেন যে স্যারের হাতের লেখা ওরকম সুন্দর না, কিন্তু তখন আর বাড়িতে আসেন না, বাড়িতে এলো আমাদেরকে ডাকে নিয়ে গেছেন। উনি ফোন আগে চিঠি দিয়েছেন, ওনার সাথে যোগাযোগ করতে হতো বেশিরভাগ চিঠিটা উনি মূল্যায়ন করতেন। চিঠি? হ্যাঁ, চিঠি। যদি আপনি ওনাদেরকে ফোন দিতেন বা যাইতেন, তো এই ফোন দেওয়ার দরকার কি, এত টাকা পাইছো কই? তুমি তো 2 টাকা খরচ করে আমাকে চিঠিতে জানাতে পারতা। তুমি এই ফোনে যেটা বলবা সেটা তো আমি চিঠিতেই আমি সেটা জানতে পারবো। অনেকে হয়তো জানেন না, শাহাবুদ্দিন আহমেদ অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন। তিনি 1951 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স করেন এবং পরবর্তীতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স করেন। একজন ক্যাডার হিসেবেই উনি চাকরি জীবন শুরু করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনের উপরে ডিগ্রি লাভ করেন। বঙ্গভবনে শাহাবুদ্দিন আহমেদ মানেই ছিল মিতব্যয়িতার এক পাঠশালা। তিনি ব্যক্তিগত টেলিফোন বিল নিজের টাকায় দিতেন, সরকারি বাজারের টাকায় ভাগ বসাতেন না। তৎকালীন রাজনীতিকরা বলতেন বঙ্গভবনে চা আর বিস্কুট ছাড়া কিছুই মিলত না। অপচয় কমাতে তিনি বঙ্গভবনের অনেক শৌখিন পদও বিলুপ্ত করেছিলেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এই ঘরটিতেই জন্মগ্রহণ করেছিলেন। এই যে চালটা আছে, এটা কিন্তু এখনও ওই আমলের, জাস্ট নিচের বেড়াগুলো চেঞ্জ করা হয়েছে, কিন্তু এই যে চালটা আছে সেটা ওই আমলের। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এই ঘরে জন্মগ্রহণ করেছেন এবং শিশুকালের অনেকটা সময় এইখানেই উনি বেড়ে উঠেছেন। এখন ওনার ভাতিজারা এই ঘরটাকে মেরামত করে এইখানেই ওনারা থাকেন। খুবই সাধারণ রাষ্ট্রপতির একটা বাড়ি, যে বাড়িটাকে উনি চাইলেই পরিবর্তন করতে পারতেন। উনি যদি বলতেন যে আমি রাষ্ট্রপতি থাকাকালীন যে আমি আমার বাড়ি যাব, হয়তো এখানে অনেক কিছুই হয়ে যেত। উনি কিন্তু তখন বাড়ি আসেন নাই। নিজের জন্য কিছু উন্নয়ন করা, পরিবর্তন করা, এইটার মানুষ তিনি ছিলেন না। আমরা বাড়ির ভেতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই ঘরটা আপনারা দেখলেন, এটা তার পিতার হাতে তৈরি করা। একদম চালগুলো জরাজীর্ণ হয়ে গেছে। আপনারা দেখছেন যে পানিও পড়ে, হয়তো এই যে উপরে ত্রিপাল দিয়ে রাখছে, পানি পড়ার কারণে তারা এটি বদলাচ্ছেন না। তারাও চাচ্ছেন এটা যতখানি সম্ভব ধরে রাখা যায়। হ্যাঁ, এটা ধরে রাখা যায়, এটা ধরে রাখছেন। যদিও কষ্ট হচ্ছে তাদের এইখানে থাকা, তারপরেও তারা সেইটাকে লালন করছেন, সেই মানুষটাকে অনুভব করছেন। 2001 সালে তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় চলে আসেন। জীবনের বাকিটা সময় অনেকটা নিভৃতেই ছিলেন। তিনি চেয়েছিলেন যে নিভৃতে থাকতে, তার কথায় কারো যেন ক্ষতি না হয়, কোনো রাজনৈতিক বিতর্ক তৈরি না হয়। সে কারণে তিনি একদম মৃত্যুর আগের দিন পর্যন্ত একেবারে চুপই ছিলেন। 2022 সালে উনি 92 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এইটা হচ্ছে তাদের পৈতৃক কবরস্থান। তিনি প্রথমে চেয়েছিলেন এইখানেই যেন তাকে সমাহিত করা হয়। পরে ওনার যখন মেয়েটা যুক্তরাষ্ট্রে মারা গেলেন, তাকে গুলশানে কবর দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাকেও তার কন্যার পাশে গুলশানেই সমাহিত করা হয়। তবে এইখানে ওনার জানাজা অনুষ্ঠিত হয়েছিল, তার লাশ এইখানে আনা হয়েছিল। 3 মেয়ে 2 ছেলে। 2 ছেলে কই থাকে এখন? হ্যাঁ, এই বড় ছেলে আছে কানাডা,
উনি আর্কিটেকচার ইঞ্জিনিয়ার। মেজো ছেলে আছে, উনি দেশেই আছে, উনি ঢাকাতে আছে গুলশানে। উনি একটা কোম্পানিতে জব করতেন। যখন কাকা অসুস্থ হওয়ার পরে উনি কোম্পানি জবটা ছেড়ে দিয়েছিলেন, ওনাকে দেখভাল করতেন আর কি। আর 3 মেয়ে 3জনই তো দেশের বাইরে থাকে। হ্যাঁ, তিনজনই দেশে। একজন মারা গেছে। একজন মারা গেছে, যিনি মারা গেছেন উনি হলো এই ডক্টর সীতারা পারভিন। উনি হলো ঢাকা ভার্সিটির অধ্যাপিকা ছিলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের। যুক্তরাষ্ট্রে মারা গেছেন উনি। হ্যাঁ, উনি যুক্তরাষ্ট্রে মারা গেছেন। উনি মনে হয় যে একটা সফরে গেছিলেন আর কি। এই সফরের সময় একটা কার অ্যাক্সিডেন্টে উনি মারা গেছিলেন। ওনার ওয়াইফ কি বাড়িতে আসছেন? হ্যাঁ আসে, আগে অনেক আগে আসছে, এগুলো আমরা ছোটো, আমরা মনে হচ্ছে আমার চোখে বাসে না, অনেক আগে আসছে নিয়ে, এরপরে আসে নাই। গিয়ে পাহাড়ে গিয়ে গেটে কল দিছি এবং দারোয়ান আছে, বলছি যে আমি অমুক আসছি, আমার নাম জসিমুদ্দিন, হ্যাঁ প্রেমই। তে বলছে যে আমি মনে হয় বাইশটা, বলছি মনে হয় বাইশটা আসছি, আমি চাষা। হ্যাঁ পরিচয় নিচে যে আপনি কী হয়, আমার চাষা হয়, আপনি বাড়ি, আমার বাড়ি নেত্রকোনা প্রেমই। বলো যে বলছে গিয়ে পরে বলতে পরে আসতে দেবো। বঙ্গভবনেও গেছেন? না বঙ্গভবনে যায়নি, বঙ্গভবনে আমার বড় বাইরে গেছে, তখন তো কড়াকড় বেশি, পরে মনে বলছে পরে এই ওনার এবার আসা যাবে না, এমন বলে দিচ্ছে যে আসা যাবে না, এই তোর চিঠি দিস, আমার চিঠি জানাবে কী সমস্যা, চিঠি দেবে। আর এবার আবার চিঠিতে আমার যোগাযোগ করছে, আর বেশি দরকার পড়ে আমার বাইরে গেছে, বেশি দরকার পড়ছে এরা যোগাযোগ করছে। সম্মানিত সুধী, আজকের এই ভিডিও থেকে আমরা শিখলাম সততা এবং দৃঢ়তা কাকে বলে। এই বাড়িটি আমাদের মনে করিয়ে দেয় খুব সাধারণ থেকেও অসাধারণ হওয়া সম্ভব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে তো জানান, এবং যদি ভালো লেগে থাকে এই নীতিবান মানুষটির গল্প, তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকবেন।